নমস্কার, আমি মিমি। নিউজ পোল বাংলা স্পটলাইটে আপনাদের স্বাগত। রহস্যময়তা ও বাস্তবতার যে মেলবন্ধন নিয়ে আমরা কথা বলেছিলাম তারই আজ দ্বিতীয় ভাগ, এবং এই দ্বিতীয় ভাগে আমাদের সাথে আছেন শ্রীমতী দীপ্তা রয় চক্রবর্তী। দীপ্তা দেবী একজন আইনজীবী, যিনি কিংস কলেজ অফ লন্ডন থেকে পড়াশুনো করেছেন এবং দিল্লি মহাবিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন গণিত নিয়ে। তিনি 10 বছর কর্পোরেট ল নিয়ে চর্চা করেছেন। তিনি একজন লেখিকা এবং তিনি উইকেন্ড ব্রিগেড গোল্ডেন আর্ক সার্কেলের পরিচালিকা। আজ তার থেকে আমরা উইকা বা উইকেন্ড ব্রিগেড, যেটা আমরা আগের সপ্তাহে করেছিলাম, তারই সম্বন্ধে এই প্রজন্ম কীভাবে উইকা নিয়ে সেটা বিস্তারিত আলোচনা করব। নমস্কার দীপ্তা, তোমাকে নিউজ পোল বাংলা স্পটলাইটে অনেক স্বাগত। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আজকে আমরা এই বাস্তবতা ও রহস্যময়তার দ্বিতীয় এপিসোডে আছি। তুমিও জানো, আমরা প্রথম এপিসোড শ্রীমতী দীপ্তা রায় চক্রবর্তী, যিনি তোমার মা হন, তাকে নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। প্রথম কোয়েশ্চেনটা আমি করি মিমি, তোমার একটু ফরম্যাটটা ভাঙি, আপত্তি নেই তো? না, আপত্তি নেই। প্রথমেই জিজ্ঞেস করি, তুমি যখন আমার মাকে ইন্টারভিউ করেছিলে একটু ভয় পেয়েছিলে কি? একটু যার সাথে বসে আছি, যাকে চিরকাল ছবিতে, খবরের কাগজে, টেলিভিশনে দেখে এসেছি, যার সম্বন্ধে অনেক কিছু জেনে এসেছি, প্রথমেই তাকে নিয়ে যখন ইন্টারভিউ করতে বসবো অবশ্যই নার্ভাস হওয়াটা মনে হয় খুব স্বাভাবিক। তাই জন্যেই তুমি আমার মাকে আমার নামেই বললে এক্ষুনি। না, আমি তাহলে ভুল হলো। আসলে কি বলতো, এমন একটা রহস্যময়তার মধ্যে আমরা ঢুকে গিয়েছি এখন, যেটা হয়তো মানে আমি বাকরুদ্ধ। মানে মা এবং মেয়ে দুজনকে পেয়ে শুধু আমাদের নিউজ পোল বাংলায় সমৃদ্ধ নয়, আমি নিজে বাকরুদ্ধ। আমি ভাবতে পারিনি যে ওনার সাথে আমার এই যে আলাপচারিতাটা, এটা এত সুন্দর হবে, এবং আমি যে ওনাকে প্রশ্ন করতে পারবো, আমি সেই দুঃসাহস দেখাতে পারবো, এটাই আমার কাছে অনেক ব্যাপার। মা অমনি, মানে যাকে সকলে পৃথিবী বলে উইকেন্ড প্রিস্টেস ইপ্সিতা রয় চক্রবর্তী, ইপ্সিতা রয় চক্রবর্তী, উনি কিন্তু অমনি যখন তুমি ইনভাইট করলে 2 দিনেই বোধহয় উনি ডেট দিয়ে দিলেন, টাইম দিয়ে দিলেন। এদিকে যখন উনি চান না কিংবা কিছু হবার না হয়, বছরের পর বছর অমনি জাস্ট ওয়েট করতে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি মনে করি আমি বা আমার চ্যানেল প্রচুর ভাগ্যশালী, কারণ আমি নিজেই যখন দীপ্তাকে ফোন করি, আমি কিন্তু ভাবতেই পারিনি যে ম্যাম বা ইপ্সিতা ম্যাম এক কথায় রাজি হয়ে যাবেন এবং মঙ্গলবার ফোন করবো, উনি শনিবার আসতে চাইবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সত্যি আমরা অনেক 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 ভাগ্যশালী। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করবো দীপ্তা, এই যে উইকেন্ড পুরোহিত উইকা, মা কিন্তু বলে গিয়েছেন যে তিনি তোমাকেই উত্তরাধিকারীকে দেখতে চান। তাহলে আজকে সেই কথা তুলেই বলবো, তুমি নিজেকে কতটা মনে করো যে তুমি এখন সেই মায়ের সুযোগ্যা উত্তরাধিকারী হয়ে উঠতে পারছো? ওয়েল, প্রথমে অ্যাজ আ ডটার আমি বলবো এটা, দ্যাট আই হোপ ইটস নট ফর আ লং টাইম, দ্যাট ওই রিকোয়ারমেন্ট কি ওই দরকার ফর আ লং টাইম না হয়। কিন্তু এইটা আমি বলবো যে মা হচ্ছেন আ পার্ট অফ হিস্ট্রি, নট অনলি আ পার্ট, শি ইজ দ্য রুট অফ উইকেন্ড হিস্ট্রি। কারণ এইটাও ঠিক যে যেটাকে আমরা বলি ডাকিনী বিদ্যা কিংবা ডাকিনী তন্ত্র যেটা লোকে বলে, ওইটার তো ইপ্সিতা রয় চক্রবর্তীর আগে কিছু অস্তিত্ব ছিল না এই দেশে, কিংবা যা ছিল কেবল গ্রামেগঞ্জে মেয়েদের টেনে হিচড়ে নিয়ে জ্বালিয়ে পুড়ে মারা। কেন মারা? কারুর সম্পত্তি চাই, কেউ হয়তো কোনো একটা মানে কারুর অ্যাডভান্সেস রিজেক্ট করেছে, এইসব না। কিন্তু হ্যাঁ, ইজিয়েস্ট হচ্ছে ডাইনি বলো, tie her to a pole and জ্বালিয়ে মারো। তো যখন মা আসেন সিনারিওতে, বলতে পারো when she first comes forward আমাদের দেশে, বলেন যে হ্যাঁ আমি হচ্ছি ডাইনি, আমি হচ্ছি ডাকিনী, সাহস আছে, দম হ্যাঁ, কাম আমাকে মারো। তখন তো কি করবে? তখন তো সব না, ইনি হচ্ছেন সুন্দরী বাইরে থেকে, ইনি হচ্ছেন মানে ফ্রম দ্য, যাকে আমরা বলবো ইংলিশে টপ টিয়ার অফ সোসাইটি। একদিকে কুচবিহার, একদিকে ময়ূরভঞ্জ, একদিকে কেশব সেন, ওনার হাজব্যান্ড হচ্ছে হাইলি প্লেসড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এনাকে এখন কি করা?
তো সকলের তো এই লবির তখন মাথায় হাত, ডাইনিদের কি করব এখন, কি তাহলে একটু মারাটা নট ভেরি পলিটিক্যালি কারেক্ট, একটু থেমে যাই। তো ওই থেকে আমি দেখেছি, আমি তখন খুবই খুবই ছোট, হয়তো কি এই টেবিলের থেকে একটু উঁচু হতো মিমি। তো তখন থেকে আমি দেখেছি একটা দল যেটা জোর করে ওদের থমকে যেতে হয়েছিল, এমনি থমকে যায়নি আমি বলবো না, আমি বলবো যেতে হয়েছিল বাধ্য হয়ে। ওরা তো মানে আসতে পারছে না কাছাকাছি, কিন্তু দূর থেকে দেখছে আর এই একটু কমিক ওয়ার্ডসে বলে না, ফুলছে, রাগের চোটে ফুলছে। আর আরেকটা সাইড অফ দ্য স্টোরি হচ্ছে যারা সত্যি জানতে চায়, একটা একটা হাঙ্গার আছে, একটা থার্স্ট আছে, জানতে চায় যে এই ডাকিনী এটা কি, এই ডাকিনী বিদ্যাটা কি। আর আরেকটা সাইড হচ্ছে যেই মেয়েরা অনেক ভুগেছে, অত্যাচার সহ্য করেছে নিজেদের ওপর, নিজেদের পরিবারের ওপর, ওই মেয়েরাও খুব সামনে এগিয়ে এলো, কারণ ওরা একটা স্ট্রেংথ পেল। তো তুমি আমাকে বলছো যে এখন অমনি একটা ফিগার যে ইতিহাস তৈরি করেছে, নিজে গড়েছে, ওই ফিগারের একজন উত্তরাধিকারী হবার ভাবো, একটা মানে একটু কীরকম ভয়ও করে, আর একটু মনে হয় একটা বিরাট রেসপন্সিবিলিটি। কারণ এইটা তো মানে ইটস জাস্ট নট একটা কোম্পানির হ্যাঁ আজকে রিটায়ার করলো গেল অমনি তো না, এটা একটা ক্যারিং অন আ ট্রেডিশন যেটা ইতিহাস হয়ে উঠেছে আমাদের দেশে। তাহলে একটা প্রশ্ন করি, আজকে এই যে তোমার মায়ের উত্তরাধিকারটা তুমি নেবে, এটা তোমার হয়তো নিশ্চয়ই আনন্দ, কিন্তু জীবনে একটা সবসময় একটা চ্যালেঞ্জ, একটা ভার তুমি বলতে পারো, যে ঈপ্সিতা রয় চক্রবর্তীর মেয়ে হয়ে দীপ্তা রয় চক্রবর্তী আমাকে মা যে জায়গাটা বানিয়ে দিয়ে গিয়েছে সেই জায়গাটাকে ধরে রাখা বা তাকে হয়তো আরও উন্নত করা, এর একটা নিরলস প্রচেষ্টা তোমাকে চালিয়ে যেতে হবে। তাহলে তুমি আমাকে বলো, মা যে শিক্ষায় তোমাকে শিক্ষিত করেছেন, তুমি কি তা পূর্ণ অর্জন করতে পেরেছো, না এখনো তোমার মনে হয় যে তোমার অনেক কিছু শেখা বাকি আছে? যদি আমি উইকাটা ঠিকঠাক শিখেছি, তাহলে আমি বলবো দ্যাট ওইটা একটা জিনিস যে সারা জীবন কিছু না কিছু শিখে যেতে হয়। যদি কেউ বলে হ্যাঁ আমি একটা কি আজকাল হয়েছে না হোয়াটসঅ্যাপ কোর্সে 5টা হোয়াটসঅ্যাপ কোর্স করে আই নো উইকা সব জেনে গেছি, এই হাতে দুটো ঝান্ডা নিয়ে ছুটে বেড়াচ্ছি, তাহলে কিছু না লবডঙ্গা শিখেছ। একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা কন্টিনিউয়াস প্রসেস, কারণ ইটস আ ওয়ে অফ লাইফ। এ না যে এই বইয়ের 5টা চ্যাপ্টার হয়ে গেছে মানে হ্যাঁ শিখে গেছি। এটা হচ্ছে তোমার চিন্তা ভাবনা কীভাবে, তোমার ভ্যালিউ সিস্টেম কীরকম, প্লাস তোমার লেখাপড়া কীরকম। তো এ না যে জাস্ট একটা কিছু পাশ করে গেলাম বলে হয়ে গেল, অমনি না। আচ্ছা, অনেক তো আমরা গম্ভীর আলোচনা করলাম। দীপ্তা এই প্রজন্মের মেয়ে, ওকে জিজ্ঞেস করি তুমি ভূত প্রেতে বিশ্বাস করো? তুমি কি ভূত প্রেত দেখেছো কখনো? হ্যাঁ, ভূতপ্রেত কেন দেখবো না? ভূতপ্রেত তো মানে খুবই পার্ট অফ লাইফ। ইভেন দো ভূতপ্রেত হচ্ছে পার্ট অফ ডেথ, আমি বলবো ওরা হচ্ছে পার্ট অফ লাইফ। কারণ ভূত প্রেত যাকে আমরা বলি ওরা হতে পারে ধরো আমাদেরই অ্যানসেস্টার্স, আমাদেরই লাভড ওয়ান্স যারা ক্রস ওভার করেছে, এখন আমাদের মধ্যে সেদিক থেকে ফিজিক্যালি নেই, কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি না বলে সে নেই ওইটা বলা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? ধরো ব্লুটুথ, ওয়াইফাই, আমরা কি দেখছি ব্লুটুথের সিগন্যালটা কোথা থেকে কোথায় যাচ্ছে কিংবা ওয়াইফাইটা কীভাবে চলছে? কিন্তু হ্যাঁ আমরা জানি এখন কোনো একটা ল্যাবে এটা বলে দিয়েছে ওয়াইফাই হ্যাঁ আছে। ধরে নাও এখন অমনি কোনো ল্যাব হয়নি যেটা বলতে পারে হ্যাঁ স্পিরিট প্রেজেন্স আছে। ওইটা নিয়ে তো এডিসন, টমাস এডিসন খুব মানে আমাদের বিখ্যাত সায়েন্টিস্ট, উনি একটা প্রজেক্ট নিয়ে করছিলেন যে দ্য স্পিরিট মেশিন, স্পিরিট ফোন যেটাকে বলতো, যে একটা যন্ত্র যেটা দিয়ে স্পিরিটদের সঙ্গে অ্যাকচুয়ালি কথা বলা যাবে। কিন্তু তারপরে উনি মারা যান, ওইটার রেকর্ডস হারিয়ে যায় কিংবা সরানো হয়। এখনও তো বলা হয় যে ব্রিটেনে কিউ গার্ডেন্স, ওদের ওইখানে একটা রেকর্ডস অফিস আছে, যে ওইটার কোনো একটা ব্লু প্রিন্ট লুকানো আছে ওইখানে। আচ্ছা, দর্শকরা অনেক সময় চিরাচরিত যে ভূতের চলচ্চিত্র হয় সেগুলোতে হঠাৎ ভূত কোথা থেকে লাফিয়ে বেরিয়ে আসছে, কোথাও ঝুলে পড়ছে, কোথাও শুয়ে পড়ছে, তারা হয়তো ভাবে ভূত সত্যি এরকমভাবেই আসে, সাদা শাড়ি, পা দুটো ব্যাকা, লম্বা খোলা চুল, লাল নীল চোখ, দুটো বড় দাঁত, এটাই কিন্তু আমাদের কাছে আমাদের চিরাচরিত প্রথা, ছোটোবেলা থেকে আমরা আজও দেখে আসছি, জেনে আসছি। এবং এই যে সম্প্রতিকালেও ভূতের যেসব চলচ্চিত্র বা আগেও ভূতের যা চলচ্চিত্র ছিল তাতে একটা অদ্ভুত ধরনের আওয়াজ
এবং একটা দরজা আস্তে করে খুলে গেল। আমার মনে আছে শনিবারের বারবেলার যে একটা শব্দ ছিল, দরজাটা একটা খুলে গেল একটা শব্দ করে, এবং তারপরে আস্তে করে ভূত চলে আসছে। এই যে চূড়াচরিত ভূত প্রথা বা ভূতের একটা আমরা নিজেদের কাছে একটা প্রতিচ্ছবি তৈরি করে রেখেছি, এটা কি আদৌ তাই, নাকি তুমি তোমার মতে মানে কি হতে পারে? ভূতের প্রতিচ্ছবি মানুষ বুঝবে কি করে, মানুষ জানবে কি করে? নাকি এই চিরাচরিত প্রথাই চলে আসবে যে পা বেঁকিয়ে সাদা শাড়ি পরা কেউ চলে আসছে, সেই প্রেত, এবং লম্বা মানে দীর্ঘ উচ্চতার একজন ব্যক্তিত্ব তিনি ব্রহ্মদৈত্য? ও বাবা, এগুলো মনে হলো সব তুমি নানা রকম টিভি প্রোগ্রামের ডেসক্রিপশনগুলো দিলে। এর মধ্যে একজন যে উইকেন্ডে দেখতে পারে না হিন্দি স্ক্রিনের একটা, আমার মনে আছে, আমি হয়তো নামটা বলবো না কারণ আমি নিজেও একজন চ্যানেলের সঞ্চালিকা, কিন্তু আমার মনে আছে যে এরকমই সম্প্রতি কিছু বছর আগে একটি চিরাচরিত ভূতের চলচ্চিত্র নিয়ে তোমার মা যথেষ্ট তাকে ভূত দেখায়নি, রাদার আমি বলবো তার ভূতটা সর্ষে দিয়ে ছাড়িয়েছেন। তো সেটাই আমি বলবো যে আমরা যারা ভাবি যে ভূত এভাবে দেখা যায় না, মানে খুবভাবে দেখা দেয় মানুষকে ওরকম একটা সাদা শাড়ি পরে, বা আজকে তারা জানতে পারবে যে ভূত আসলে কিন্তু সেভাবে আসে না। কারণ আমাদের আত্মা, মানুষ যেরকম আছে, যেরকম জন্ম হয় সেরকম মৃত্যু হয়, কিন্তু আত্মা কিন্তু শেষ হয় না, আত্মা কিন্তু চলতে থাকে। সেটা সম্বন্ধে দীপ্তা আমাদের আরও কিছু জ্ঞান দিয়ে অবগত করবেন, যেগুলো হয়তো আমরা সত্যিই জানি না। আর সেটা জানবার জন্যেই আমরা আগের যে এপিসোড আমাদের ছিল, পর্ব ছিল, সেখানে আমরা দীপ্তার মা সাথে আমরা কথা বলেছি, শ্রীমতী ঈপ্সিতা রায় চক্রবর্তীর সাথে। কিন্তু দীপ্তা এই প্রজন্মের, ওর চিন্তাধারা অনেক আধুনিক, এই আধুনিক চিন্তাধারা নিয়ে দীপ্তা কী ভাবছে আমরা দর্শকদের আজ জানাবো। না, যেটা তুমি বলছো ইটস ভেরি ট্রু। আমাদের দর্শকরা মানে আমাদের দেশের যারা বেশিরভাগই মিডিয়াতে, এটা ভিউয়ারদের দোষ না, এটা হচ্ছে মিডিয়াতে সব প্রজেক্ট করে যে ভূত মানে যা সব তুমি বললে, কিন্তু অ্যাকচুয়ালি দেখো, যদি তুমি কোনো আত্মার কথা বলো, কে দিয়েছে ডেসক্রিপশনে, হ্যাঁ চুল এত ফোট, দাঁত এত ইঞ্চি, কে দিয়েছে ওইটা? কারণ এইটা নিয়ে অ্যাকচুয়ালি রিসার্চ অনেক বেশি হয়েছে ওয়েস্টে। ফর এক্সাম্পল ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি আমেরিকায়, ওদের একটা মেডিকেল স্কুলে দে হ্যাভ আ ওয়েল নোন রিসার্চার কল্ড রবার্ট লানজা। উনি একটা বলেছেন যে মাল্টিভার্স থিওরি ইন দ্য ওয়ে দ্যাট হয়তো একটা ডাইমেনশনে কেউ মারা গেছে, কিন্তু একটা প্যারালাল ডাইমেনশনে সেই সময় ওই লোকই বেঁচে আছেন। কিংবা এমনি সাউথহ্যাম্পটনে অনেক স্পিরিট অ্যান্ড আফটার লাইফ নিয়ে রিসার্চ হয়, যে দ্য কন্টিনিউয়েশন অফ দ্য সোল, দ্যাট দ্য সোল ডাজ নট ডাই, কিন্তু যেই কনসিয়াসনেসটা মানুষের মধ্যে থাকে, হ্যাঁ এটা তো ঠিক যে ধরো আমাদের স্কিন, আমাদের সেলস, আমাদের বোনস, এগুলো মাইট পেরিশ, ওগুলো হয়তো সারা সময় থাকবে না একটা ন্যাচারাল কোর্সে, কিন্তু যেটা আসলে আমি, যেটা কনসিয়াসনেস, যেটা আমাদের বুদ্ধি, চিন্তাধারা, আমাদের ব্যক্তিত্ব, ওইটা তো মুছে যাবে না। আর অমনি নানা ডাইমেনশন থাকে যেইখানে এগুলো মানে টিকে থাকে, এগুলো বেঁচে থাকে। যেমন তোমার ব্রিটেনে একটা আছে ফেমাস স্টোন টেপ থিওরি, বলে দ্যাট এক একটা পুরনো জায়গায় যখন স্পিরিট প্রেজেন্সেস থাকে স্ট্রংলি, তখন যেটা হয়তো 50 বছর আগে হয়েছিল, খুব একটা মানে ইমোশনালি চার্জড, খুব একটা হ্যাপি মোমেন্ট কি ইভেন আ স্যাড মোমেন্ট, ওইখানের ওয়ালসে, ওইখানের জায়গায় রেকর্ডেড হয়ে থাকে। হয়তো আবার 50 বছর কি 100 বছর পরে যদি কেউ যায় যে ওইখানে সেন্সিটিভ, ওই দৃশ্যগুলো হঠাৎ খালি ওর সামনেই আবার ভেসে উঠবে, কিংবা হয়তো কিছু শুনতে পারবে, লোকের হাসি মজা কথাবার্তা, ওগুলো শুনতে পারবে। কিন্তু দেখো ট্র্যাজেডি হচ্ছে, ইস্টে বলে যে আমরাই হচ্ছি দ্য ল্যান্ড অফ দ্য মিস্টিক্যাল, আমাদের মধ্যেই হচ্ছে মিস্টিসিজম, কিন্তু এইটা নিয়ে অ্যাকচুয়ালি লজিক্যাল কথাবার্তা রিসার্চ করে ওয়েস্টে। তার মানে এটা আমরা বুঝতেই পারছি যে পাশ্চাত্য দেশও কিন্তু বা বিজ্ঞান কিন্তু আত্মার উপস্থিতিকে নস্যাৎ করতে পারেনি। আত্মার উপস্থিতি অবশ্যই আছে, তবে চিরাচরিত চলচ্চিত্রে যেভাবে দেখা হয় সেভাবে নয়, তারও কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমার পরবর্তী একটি প্রশ্ন দীপ্তার কাছে। দীপ্তা,
তুমি তো নিশ্চয়ই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তোমার শ্বশুর বাড়িতে গিয়ে যদি তুমি দেখো যারা তোমাকে এভাবে তোমার মানিয়ে নিতে বা তাদের তোমাকে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে, তুমি কি করবে? তুমি কি মানিয়ে নেবে, না তুমি তোমার নিজের পথ বেছে নেবে? ফার্স্টলি এই একদমই না যে বিবাহ বন্ধনে আমাকে যেতেই হবে, উইকাতে একদম না। কারণ উইকা সেদিক থেকে খুব সেলফিশ, আর আই থিঙ্ক আমার জেনারেশন আরও বেশি। আমার মার জেনারেশন তবু একটু নাইসার, কাইন্ডার। আমার জেনারেশনে মানে আমি আমার নিজেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, অন্য কোনো পুরুষকে অতটা ভালোবাসবো যে বিয়ে করব না। We believe in friendships and relationships and bonds, কিন্তু যে বিয়ে করতেই হবে, আর ওই যে একটা চান্স থেকে যায় না যে আমাদের দেশে যে আজীবন নত হয়ে থাকতে হবে, ওই চান্সে আমি যাচ্ছি না বাবা। তাহলে বলা যেতেই পারে যে আমি একটি প্রশ্ন করেছিলাম আমাদের আগের এপিসোডে, যে উইকানদেরকে অনেক সময় আজকালকার দিনে ডন বলা যায়, তবে দীপ্তার মধ্যে দেখা গিয়েছে যে শুধু ঈপ্সিতা ম্যাম নন, দীপ্তা যে সেটি মায়ের থেকে গ্রহণ করেছে, এই জন্য এই প্রজন্মেও যে ডন ব্যাপারটা ওর মধ্যে আছে সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। আসলে তা নয়, ব্যাপারটা হলো যে উইকা শুধু নয়, আমাদের কিন্তু যে কোনো শাস্ত্র শেখায় তুমি নিজেকে নত করে বা নিজের সম্মানহানি করে কোথাও থেকো না। সব কিছু মানিয়ে নেওয়াটা আলাদা জিনিস, কিন্তু মাথা নত করাটা আলাদা জিনিস। উইকা বা সমস্ত শাস্ত্রই কিন্তু একই কথা বলে। আমরা সেটাকে হয়তো আমাদের নিজেদের সুবিধা মতো সেটাকে চরিতার্থ করবার জন্য আমরা গুলিয়ে দিই, উল্টে পাল্টে দিই, তাই তো? তাহলে দর্শক বন্ধুরা, আজকে আমরা দীপ্তাকে অনেকগুলো প্রশ্ন করলাম, অনেক আলোচনা করলাম, কিন্তু একটা ছোট্ট কথা জিজ্ঞেস করব। আজকালকার যুগের আমরা যারা মেয়েরা আছি, আমরা হাতে গোটা 50টা ব্রেসলেট পরে ফেলি, অনেক কিছু মানি, অনেক রকম হিলিং, অনেক কিছু এসেছে। আমরা কথায় কথায় বলি আমরা ডিপ্রেসড, 4টে ব্রেসলেট পরে নিলাম, 5টা আংটি পরে নিলাম। আমাকে বলো যে যারা এই বিভিন্ন রকম চিরাচরিত রিলিজিয়াস প্র্যাকটিস ছেড়ে, ধর্ম ছেড়ে অন্য কিছু প্র্যাকটিস করতে চায়, তাদের জন্য কি উইকার দরজা খোলা? উইকার প্র্যাকটিস করাটা কি এতটাই সহজ, নাকি এর জন্য প্রচুর কঠিন পথ অতিক্রম করতে হয়? আমি তোমার কোয়েশ্চেনটা একটু পেছন থেকে এসে ধরছি। হ্যাঁ, ফার্স্টে আমি বলবো এই জেনারেশনের আমি যা দেখি, ওরা কিন্তু ভীষণ প্রোন টু সুপারস্টিশন। কারণ আমি অনেক কেসে দেখছি, হয়তো মেয়ে কি ছেলে যাই হোক, ভালো চাকরি করছে, ভেরি ওয়েল এডুকেটেড, দেশে বিদেশে ভালো কাজ করেছে, উচ্চ পদে আছে, কিন্তু ধর একদিন বাড়িতে আছে, একটু জ্বর হলো, হয়তো বৃষ্টিতে ভিজেছে, হোয়াট এভার, একটু জ্বর হলো না, বৃষ্টির ভেজা, চেঞ্জ অফ সিজন, ভাইরাস, কিচ্ছু না। কেন বলবে জানো আমার জ্বর কেন হয়েছে? কেন হয়েছে জ্বর হয়েছে কারণ আমার আমার রাইভাল অ্যাট অফিস চায় না আমি অফিসে যাই, আমাকে চোখ দিয়েছে, আমার ওপর কালো জাদু করেছে। এই হচ্ছে এই জেনারেশন, এটা একটা অদ্ভুত টেন্ডেন্সি। কেন হয়েছে জানি না, কারণ এই জেনারেশনটা এত প্রোগ্রেসিভ, এত ওয়েল এডুকেটেড, এত কোয়ালিফাইড, মানে অ্যান্ড সো মাচ এক্সপোজার, এত জিনিস পড়ছে, জানছে, শিখছে, কিন্তু এই যে একটা, আমি বলবো এটা নট জাস্ট সুপারস্টিশন, এইটা হচ্ছে অ্যান আনউইলিংনেস, মানে যেটা বলবো আমরা উইকাতে আমরা খুব বিলিভ করি ইন ডেস্টিনি, যে ফেট, ডেস্টিনি, ওইটা যা হবার ইজ গোয়িং টু বি, ওইটা ফলো দ্যাট ইজ ইয়ার্স। ওরা এইটা নিতে পারছে না, তাই জন্যেই যখনই কিছু একটু মানে হয়তো ওরা 100 পয়েন্ট চেয়েছিল, 99 পয়েন্ট পেয়েছে, তখন বলবে না এটা কেউ কিছু করেছে, কারণ ওরা এটা নিতে পারছে না যে এটা হচ্ছে ফেট। তাহলে এটা আমরা বুঝতেই পারছি যে বহু পুরাতন প্রথা উইকা হলেও উইকা কিন্তু কোনোদিনও কুসংস্কারকে বৃদ্ধি দেয়নি এবং দেয় না। কারণ দীপ্তার কথায় বোঝা গেল যে আমরা যত দিন যাচ্ছে তত কিন্তু কুপ্রথা, কুসংস্কারের দিকে এগোচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধু আমরা কিন্তু শিক্ষাগত যোগ্যতায় হয়তো এগিয়ে যাচ্ছি, কিন্তু আবারও যেন কেমন কুপ্রথা, কুসংস্কার 100 বছর পিছিয়ে যাচ্ছি। কিন্তু চিরাচরিত যে উইকা প্রথা, যা বহু যুগ ধরে চলে আসছে পাশ্চাত্য দেশে এবং যা ভারতেও আনা হয়েছে, তারা কিন্তু কোনো রকম কুসংস্কারকে
তারা কিন্তু নিজেদের মধ্যে রাখে না এবং তাকে কোনো রকমভাবে উৎসাহ দেয় না। তাহলে দর্শকেরা, আজকে দীপ্তার সাথে আমরা অনেক কথা বললাম, আমরা অনেক আলোচনা করলাম, আমরা ভিকান ব্রিগেড সম্বন্ধে জানলাম। আচ্ছা, এই গোল্ডেন আর্ক সার্কেল যেটা তোমার পরিচালনা করো, একটু এটা সম্বন্ধে আমাদেরকে অবগত করো। এইটা আমি শুরু করেছি ধরো প্রায় 2.5 বছর আগে মতন হবে। একটা ছোট গ্রুপ, যেটাতে ফার্স্টলি আমি খালি মেয়েদের নিয়েছিলাম, অ্যাবাউট 7-8 জন মেয়ে। তারপরে কজন ছেলেকেও এন্ট্রি দিয়েছি যারা উইকেন ব্রিগেড একটু সিনিয়র। আমরা কি করি, আমরা মিট করি মাসে হয়তো 2-3 বার। আর ইচ ডে আমরা একটা সার্টেন টপিক চুজ করি যেটা কানেক্টেড উইথ আ গডেস অর উইথ আর্কিওলজি অর উইথ হিস্ট্রি, নানা দেশের নানা যুগের। ফর এক্সাম্পল, একটা হতে পারে ধরো দ্য গডেস লিলিথ, একটা হতে পারে সামথিং টু ডু উইথ আর্কিওলজিক্যাল ফাইন্ডস ইন মেসোপটেমিয়া, একটা হতে পারে দ্য গোস্ট ব্রাইডস অফ চায়না, তো ধূমাবতীর ওপর। তো নানা রকম স্প্যানিং দ্য ওয়ার্ল্ড। কারণ এইটার তো উইকাতে যেটা তুমি যখন মার্ককেও ইন্টারভিউ করেছিলে, যেটা উনি বলেছিলেন যে অ্যাট ওয়ান টাইম উইকা ওয়াজ আ ওয়ার্ল্ড ওয়াইড ফিনমিনা। হ্যাঁ, এক একটা দেশে এক একটা জায়গায় এক এক নাম, কিন্তু ওই ফিনমিনাটা কিংবা ওই ফেথটা তো একই ছিল, যে আ স্ট্রং উমেন is an independent woman, is a Wiccan, and she is aligned একজন দেবীর কি বলবো, দেবীর ম্যানিফেস্টেশনের সঙ্গে। তো পুরো পৃথিবীটা ঘুরে আমরা সেভাবে নানা রকম লেজেন্ডস, মিথস অ্যান্ড গডেসেস স্টাডি করি, পড়াশোনা করি। আমি মাঝে মাঝে টেস্টও দিই। তাহলে আমরা সবাই বুঝতেই পারলাম যে এই যে গোল্ডেন আর্ক সার্কেল যেটা দীপ্তা পরিচালনা করছে, এটা কিন্তু শুধু ভিকা নিয়ে নয়, ইতিহাসকে উন্মোচন করা, বিভিন্ন ঐতিহাসিক নাম আমরা জানতে পারলাম। তাহলে আশা করব আমাদের সকল দর্শকদের আমাদের আজকের এই যে পার্ট 2 ভিকা বা ভিকান ব্রিগেড নিয়ে আমরা আলোচনা করলাম, যেটা হয়তো এতদিন আপনাদের কাছে অনেক ধোঁয়াশা ছিল, সেটা অনেক বেশি স্পষ্ট হয়ে গেল, আপনারা আলোকিত হলেন। ধন্যবাদ দীপ্তা তোমাকে আমাদের স্পটলাইটে আসার জন্য। আর আপনাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই আমাদের নিউজ পোল বাংলাকে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করুন। ধন্যবাদ।